টনি হেমিং এর মেধার ব্যবহার করতে পারেনি বিসিবি। পুরনো চিন্তাধারা নিয়ে চলছে বাংলার কিউরেটররা, বলে গেছেন তিনি। সাকিবের নেতৃত্বে গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স দুরন্ত টানা তৃতীয় জয় তুলে নিল। বার নিয়ম ভেঙে জরিমানার কবলে ম্যান সিটি, বাংলাদেশি মুদ্রায় 31,50,00,000 টাকারও বেশি। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিসিবি কোনো কাজই সঠিক পরিকল্পনায় সাজালে টনি হেমিং এর মতো কিউরেটরকে পেয়েও কেন হারায়? 1 বছর এই হাই প্রোফাইল কিউরেটরকে রাখলেও তার মেধার সর্বোচ্চ ব্যবহার করতে পারেনি বিসিবি। যা চেয়েছেন টনি হেমিং তার কিছুই বিসিবি দিতে পারেনি। এই অস্ট্রেলিয়ান নাকি যাবার বেলায় দেখিয়ে গেছেন কতটা পুরনো চিন্তাধারা নিয়ে এখনো চলছে এদেশের কিউরেটররা। টনি হেমিংকে বিদায় দিলেও তার পরিকল্পনা বিসিবি সভাপতির চোখ খুলে দিয়েছে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আপনাদের মনে আছে কিনা জানি না, ওর সাথে ক্লিয়ারলি লেখা ছিল এটা হচ্ছে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য। তো একটা লোক এসে বসে আছে, এটা এখন পর্যন্ত হচ্ছে না, বছরের পর বছর। ও করবেটা কি? কে বসে থাকবে? এমসিজি, আইসিসি একাডেমি, দুবাই স্টেডিয়াম কিংবা কিং ফাহাদের মতো বিশ্বের অনেক নামি দামি মাঠের কিউরেটর হিসেবে কাজ করা টনি হেমিং এর ক্যারিয়ারে বাংলাদেশ অধ্যায়টা বিচিত্র এক অভিজ্ঞতা। বাংলাদেশে আসার পর এভাবেই ঘুরে ফিরে বছর কাটিয়েছেন। কি করবেন, কোথায় করবেন সেটাও হয়তো ঠিকঠাক জানতেন না। কখনো সিলেটে, কখনো বরিশালে ছুটে বেরিয়েছেন। উইকেট নিয়ে কাজ করে প্রশংসাও কুড়িয়েছিলেন বিশ্বের অন্যতম এই পরিশ্রমী ও মেধাবী কিউরেটর। অথচ টনি হেমিং এর মূল অ্যাসাইনমেন্ট ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেই কাজ শেষ পর্যন্ত আর করা হয়নি। এই অস্ট্রেলিয়ান এখন পাকিস্তানের কিউরেটর। বিসিবি নিশ্চিতভাবেই তাকে বুঝে শুনে নিয়োগ দিয়েছে। বিসিবি কি সেটা করেছিল? প্রশ্নবিদ্ধ বোর্ডের পরিকল্পনা। হাই প্রোফাইল এই কিউরেটর বিদায় বলেছেন বাংলাদেশকে। যাবার বেলায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন গামিনী ডি সিলভার অধীনে বাংলাদেশ কতটা অন্ধকার পথে হাঁটছে। জীবনে কোনোদিন আমরা বিসিবিতে এরকম চিন্তাই করি নাই সেই যে সমস্ত ইকুইপমেন্টের যে দাম কথা বলছে। স্টিল উই এগ্রিড যে আমরা 3 বছরের মধ্যে সব এনে দিব। অলরেডি ফার্স্টেই আমরা প্রায় 20 কোটি টাকার মতো গত বোর্ড মিটিংয়েই অ্যাপ্রুভ করে দিয়েছি যে ঠিক আছে নিয়ে আসো। সো আমি বলছি যে আমরা করছি, কিন্তু এগুলো আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমরা এরকম কখনো শুনি নাই কোনো কিউরেটরের কাছ থেকে। প্রশ্ন উঠতেই পারে, বিসিবি টনি হেমিং এর নিয়োগের সময় কি তার চাওয়া কিংবা পরিকল্পনা জেনেছিল? জানলে সব প্রস্তুতি নিয়েই তো তাকে বাংলাদেশে ডাকতে পারত। তা না করে এই হাই প্রোফাইল কিউরেটরকে 1 বছর ঘুরিয়ে ফিরিয়ে তবেই বিদায় দিতে হলো। গামিনী ডি সিলভা গত 1 যুগে কখনো কি এসব প্রয়োজনীয়তার কথা বিসিবিকে বলেছিল? যদি নাই বলে, তবু কেন বিসিবি এই লঙ্কানে অন্ধ? ও এখানে কমফোর্টেবল ফিল করছে না। ও বলেছে যে আমাদের লোকাল যে কিউরেটর আছে তার সাথে তার কমিউনিকেশন মিলে না। মানে কমিউনিকেশন মানে কি, ওদেরকে আরও অনেক আপগ্রেড করতে হবে। বিশেষ করে ও যেগুলো চাচ্ছে সেগুলো নিয়ে অলরেডি আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে সিদ্ধান্তও নিয়েছি যে সয়েল সায়েন্সে স্টুডেন্টস, এই ধরনের লোকজন লাগবে যারা বুঝে। আমাদের মধ্যেও গ্যাপ আছে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, বাইরের ওই দলগুলোর সাথে, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, এদের সাথে আমাদের ডিফারেন্সটা আসলে অনেক বেশি। মানে ইটস নট অনলি খেলা বাইরেও দ্য অ্যামাউন্ট অফ ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা ওরা আছে বা পায়, আমরা এর ধারে কাছেও নেই। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হয়েও কেন এই আক্ষেপ থাকবে বিসিবি সভাপতির? কেন বাংলাদেশের ক্রিকেট উন্নত দেশগুলোর ধারে কাছেও না? সমস্যাটা কোথায়? পরিকল্পনায় নাকি ভালো কিছু করার ইচ্ছের অভাব? গামিনীরা কেন হয়ে ওঠে মিরপুরের রাজা আর বিদায় নেন টনি হেমিং এর মতো গুণী কিউরেটররা? উত্তরগুলো হয়তো বিসিবি ভালো দিতে পারবে। ততদিন প্রশ্নগুলো দীর্ঘশ্বাস হয়ে ঘুরে ফিরবে বাংলার ক্রিকেট ভক্তদের মাঝে। আর ততদিন বাংলাদেশের ক্রিকেট সামনে না, পেছনের পথেই হাঁটতে থাকবে। নাহিয়ান বিন জসিম, ৭১।
গ্লোবাল টি-20তে টানা 3 জয় তুলে নিল বাংলা টাইগার্স। প্রতিপক্ষ সারে জাগুয়ার্সের 102 রানের টার্গেট, 4 উইকেট হাতে রেখে জিতেছে বাংলা টাইগার্স। মিসিসাউগা, শরীফুল 3টা আর সাকিব নিয়েছেন 2টা করে উইকেট। কানাডার টরন্টো থেকে অনুবাপের পাঠানো রিপোর্ট। লো স্কোরিং ম্যাচ, দারুণ বোলিং করেছে শরীফুল এবং পুরা ম্যাচেই বোলিং ইউনিট কিন্তু সাকিব যেভাবে সাজিয়েছে এবং একের পর এক বলাররা কিন্তু প্রতিদান দিতে পেরেছে। শরীফুল, কি ছিল আজকের ম্যাচের মেন পয়েন্টগুলো? মেন পয়েন্টগুলো ছিল সাকিব ভাই যখনই আমাদেরকে সবাইকে বলারকে বল দিচ্ছে, সো আমাদেরকে একটা কথাই বলছে যে লাইন লাইন মেনটেন করে বল করো, উইকেট অবশ্যই আসবে, কারণ উইকেট একটু বোলিং ফ্রেন্ডলি ছিল। সো এটাই আমাদের মেন চ্যালেঞ্জ ছিল। আর যাকে যে সময় আনছে সেই কাজটা তখন বলাররা করছে, সো এই দিক দিয়ে আর কি ভালো লাগছে। এরকম ক্রিকেটার যারা নিয়মিত আইপিএলে খেলে তাদের বিপক্ষে খেলাটা নিজের দিক থেকে কতটুকু আত্মবিশ্বাস ছিল? দেখেন, ক্রিকেট খেলাটা হলো বা নামে হয় না আসলে, মেনলি বল দিয়ে খেলতে হয়। সো তোমরা ভালো ক্রিকেটার, ভালো ভালো জায়গায় খেলে, সো আমাদের টিমও খারাপ না। এখন পর্যন্ত ব্যাক টু ব্যাক যেহেতু 3টা জয়, দলের স্প্রিট, আত্মবিশ্বাসটা নিশ্চয়ই অনেক বেশি বেড়েছে। আগামীর কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করবো এই জয়টা ধরে রাখার জন্য। আমাদের টিম স্পিড খুব ভালো, সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। কাল মারাজ, সুনীল নারিন, নবী, সেই সঙ্গে স্টনিস, নামি দামি ক্রিকেটার ছিল কিন্তু প্রতিপক্ষের। তবুও বাংলা টাইগার্সের ক্রিকেটাররা খেলেছে ফেয়ারলেস ক্রিকেট। টিম ওনার্সের পক্ষ থেকে কি বার্তা ছিল সেটা শুনবো। আর বাংলা টাইগার্সে আমরা অত দামি প্লেয়ার নিইনি, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে সাকিব আল হাসান, শরীফুল ওরা খুব ভালো খেলেছে। এছাড়া আমরা যখন একসাথে সবাই বসি, উনার হিসেবে আমরা সবসময় ওদেরকে ইনফ্লুয়েন্স করি যে ফেয়ারলেসভাবে খেলবে, ফলাফল যেটাই হোক আন্তরিকতার সাথে খেলবে, যাতে যেভাবে হোক জিততে পারে, তোমার বেস্টটা পারফরমেন্স করবে। গ্লোবাল টি-20 লিগে নিজেদের 4র্থ ম্যাচে টানা 3য় জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স এবং এই জয়ে টেবিলে তাদের অবস্থানটা কিন্তু আরো শক্ত হলো। এখন লক্ষ্য থাকবে আগামী ম্যাচগুলোতে ভালো করে নিজেদের প্লে অফটা আরো আগেই নিশ্চিত করা। অর্ণব বাপি, 71, টরন্টো, কানাডা। সাকিব আল হাসানের নেতৃত্বে কানাডা গ্লোবাল টি-20তে দুরন্ত গতিতে ছুটছে বাংলা টাইগার্স। দুরন্ত ছন্দে রয়েছেন শরীফুল ইসলাম। ব্যাটিংয়ে তেমন কিছু করতে না পারলেও বোলিংয়ে বাজিমাত করেছেন সাকিব। শিরোপায় চোখ কর্তাদের। রহমান পেয়ারের রিপোর্ট। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগে লাল সবুজের প্রতিনিধিত্ব করছে ওরা। দলের নামের সাথেও আছে বাংলা। গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স ফুটিয়েছে আলোর রেখা। আনন্দে উদ্বেল কর্তারা। সাফল্যের নায়ক সাকিব আল হাসান আর শরীফুল ইসলাম। বাংলা টাইগার্স মিসিসাগাকে এক সুতোয় গেঁথেছেন কাপ্তান সাকিব আল হাসান। খেলোয়াড়দের অনুপ্রাণিত করে মালিক পক্ষ রাখছে অবদান। আমরা আবুধাবি টিমে we have been there for last 4-5 years. এখনো পর্যন্ত obviously we did not get the championship, but I'm very confident that এই বছর আমাদের যে টিমটা আছে, I think we have got a very good team in this tournament এবং আমি বিশেষ করে এই টিমটা যদি as a unit খেলতে পারে, we can get this cup for us. কানাডার গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স জিততে চায় শিরোপা। 3 জয়ে ভালো অবস্থানে আছে তারা। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল হার দিয়ে, তবে এরপর টানা 3 জয় তুলে নিয়েছে। বোলিংয়ে দুটি ছড়িয়েছেন 2 টাইগার তারকা। নিজেদের মাঝেই প্রতিযোগিতাতে সামিল তারা। আসরের দ্বিতীয় সেরা ইকোনমি রেট শরীফুল ইসলামের। ওভার প্রতি মাত্র 4.37 রান দিয়েছেন তিনি। কাপ্তান সাকিবও ছড়িয়েছেন 2টি। চলমান গ্লোবাল টি-20র অন্যতম সেরা বোলার শরীফুল ইসলাম 4 ম্যাচেই শিকার করেছেন 6 উইকেট। প্রতিপক্ষের জন্য বাঁহাতি পেসার রিয়েল থ্রেট। শরীফুলের মতোই 6 উইকেট সাকিব আল হাসানের অ্যাকাউন্টে। বোলিংয়ে কাপ্তান ছন্দ খুঁজে পেয়েছে। বাংলা টাইগার্স মিসিসাগাকে নিয়ে যেতে চান শেষ 4-এ।
বোলিংয়ে সাফল্য পেলেও ব্যাটিংয়ে ধুঁকছেন সাকিব। 4 ম্যাচে করেছেন মাত্র 30 রান। ব্যাট হাতেও ফর্মে ফিরলে বাংলা টাইগার্স হবে আরো শক্তিশালী। রহমান পেয়ার, 71। অস্ট্রেলিয়া সফরের প্রথম একদিনের ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে 112 রানে হারালো বাংলাদেশ এইচপি দল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে 251 রানের লক্ষ্যে 48 বল বাকি থাকতে 138 রানে গুটিয়ে যায় স্থানীয় দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেটে 100 রানের জুটি গড়ে তোলেন দুই বাঁহাতি তানজিদ ও পারভেজ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 53 রানের ইনিংস খেলেন তানজিদ। আর এক ওপেনার পারভেজ করেন 47 রান। 8 নম্বরে নেমে 38 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আবু হায়দার। পরে বল হাতে 2 উইকেট নেন এই বাঁহাতি পেসার। 10 ওভারে মাত্র 27 রান দেন রকিবুল। 7 ওভারে মাহফুজের খরচ 17 রান। নর্দার্ন টেরিটরির পক্ষে সর্বোচ্চ 51 রান করেন ওপেনার জ্যাকব ডিকম্যান। ভারতের ক্রিকেটে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে উত্তাপ। আইপিএল মালিকদের মিটিংয়ে হয়েছে বড় ধরনের ঝগড়া, কথা কাটাকাটি, পাল্টাপাল্টি অভিযোগ করেছেন শাহরুখ খান। রিসিভিং এন্ডে ছিলেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া। উত্তপ্ত মিটিংয়ে গলা বড় করেছেন হায়দ্রাবাদের মালকিন কাভিয়া মারান। কেন, কি নিয়ে হলো হট্টগোল? ভেতরকার গল্প মাহাদি হাসানের কাছে। নজিরবিহীন তুমুল হট্টগোল বেঁধে গেল আইপিএল মালিকদের মিটিংয়েই। যেই সেই নয়, শাহরুখ খান বনাম তার অনেক ছবির হিট নায়িকা প্রীতি জিন্তার প্রাক্তন নেস ওয়াদিয়া। ভারতীয় মিডিয়াগুলো বলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন নিয়মকানুন কি হবে সেটা নিয়ে সভায় শাহরুখ খানের বিপরীতে অদ্ভুতভাবে ভিন্ন মত দেখান ওয়াদিয়া। তাতেই পাল্টা খেপে যান কলকাতা নাইট রাইডার্সের কিং। পাঞ্জাব কিংসের মালিক নেস পড়ে যান বিব্রতকর পরিস্থিতিতে। উত্তপ্ত অবস্থায় শাহরুখের পক্ষ নাকি নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ট্রেন্ডে থাকা সুন্দর তরুণী মালকিন কাভিয়া মারান। ইন্ডিয়া টুডে বলছে আইপিএলে প্রতি 3 বছর পরপর হওয়া মেগা নিলামের বিরুদ্ধেই মূলত সরব হন শাহরুখ। দেন একসাথে অনেক ক্রিকেটারের দল বদলের এই অকশন সিস্টেম পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব। পাশাপাশি আরও বেশি ক্রিকেটার ধরে রাখা বা রোটেশন পলিসির জন্য মতামত রাখেন। মানতে চাননি নেস ওয়াদিয়া। তিনি বিরোধিতা করার পর দুতরফেই সুর চড়ে, তর্কাতর্কি হতে থাকে। এমন নজিরবিহীন হট্টগোল উপস্থিত বাকি মালিকদের করে দেয় অপ্রস্তুত, হতবাক। আইপিএল মালিকদের মিটিং চলছে আজ অনেকগুলো বছর, তবে কোনো মিটিংয়ে এরকম হট্টগোল হয়েছে আগে কখনো কেউ দেখেওনি, শোনেওনি। নেস ওয়াদিয়ার বিপক্ষে গিয়ে শাহরুখকে প্রকাশ্য সমর্থন জানান হায়দরাবাদের মালকিন কাভিয়া মারান। মিটিং শেষে বেরিয়ে যা বলেছেন তাতে সেই সত্যতাই আছে যে মিডিয়ার খবরটাই সত্যি। 3 বছর অক্লান্ত পরিশ্রমের পর আজ অভিষেক শর্মার মতো ক্রিকেটার ধারাবাহিকভাবে ভালো খেলছে। একটা দল গড়ে তুলতে অনেক সময় লাগে। ঘন ঘন ক্রিকেটার পরিবর্তন করতে বাধ্য হওয়া কোনো পক্ষের জন্যই সুখকর নয়। কোনো অদৃশ্য ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার জেরেও হতে পারে শাহরুখ খান আর নেস ওয়াদিয়ার বাদানুবাদ, বলছেন অনেকেই। অন্যদিকে ক্রিকেট বিশ্লেষকদের বিশ্লেষণ, আইপিএল বদলে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আদলে। একজন ফুটবলার যেমন একই ক্লাবে খেলেন বহু বছর, সেই ফরম্যাটের দিকে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। মাহাদি হাসান, 71। ট্র্যাকের ভেতর আর ট্র্যাকের বাইরে জমে উঠেছে প্যারিস অলিম্পিক্স। নানাভাবে দর্শকরা উপভোগ করছেন প্রতিটা মুহূর্ত। অলিম্পিক দেখতে আসা এক একজনের এক এক ইভেন্ট পছন্দ হলেও সবাই ভিড় জমাচ্ছেন একটা কমন জায়গায়, সেটা সুভিনিয়ার শপ। প্রায় 800-র ওপর পণ্য আনা হয়েছে অলিম্পিক উপলক্ষে, আর সেগুলো কিনতে দোকানের বাইরে মানুষের লম্বা লাইন। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। প্যারিস অলিম্পিক্সে লাল রঙের পুতুল নিয়ে হুড়োহুড়ি। কেউ কিনছে, কেউ দেখছে, কেউ বা আবার ছবি তুলছে। আর এই পুতুল অন্য কিছু নয়, প্যারিস অলিম্পিক্সের মাস্কট, নাম ফ্রিজ। অলিম্পিক সুভেনিয়ার হিসেবে যাকে বলা হচ্ছে হট কেক। অলিম্পিক উপলক্ষে প্যারিসের বিভিন্ন বুথে শুধু মাস্কটই নয়, টি শার্ট, মগ, ক্যাপ, চাবির রিং সহ বিভিন্ন আইটেমের ছড়াছড়ি। সব মিলিয়ে 800-র উপর আইটেম আছে এক একটা সুভেনিয়ার শপে। Why do you like the mascot? We've seen them, haven't we, at the games? Yeah, they're really cute and they're easier to bring around. You just gave it a cuddle, didn't you? Is it cuddly? Yeah. অবশ্য চাইলেও খুব একটা সস্তা দামে পাওয়া যাচ্ছে না এসব। ছোট একটা পুতুলের দাম 2500 টাকা।
আর বড়টার দাম 1 লাখ টাকার ওপর। কিন্তু দাম যতই হোক, অলিম্পিকে এসে একটা স্মৃতি না নিয়ে বাড়ি ফিরলে কি হয়? যে কোনো আসরে মাস্কট বানানো হয় নির্দিষ্ট কোনো অর্থ বা বার্তা থেকে। প্যারিস অলিম্পিকে তাই ফ্রিজের পেছনে কোন বার্তা লুকোনো আছে তা নিয়ে ফ্যানদের মাঝে চলছে গবেষণা, আসছে একের পর এক থিওরি। কেউ বলছেন এটা আইফেল টাওয়ারের অনুকরণে বানানো হয়েছে, কেউ বলছেন এটার আকৃতি প্যারিসের বিখ্যাত টুপি বেরেটের মতো। I have a theory that it's supposed to look like the Eiffel Tower in some sense, but that could be off base. I think it just represents the hats, the berets, which people, you go around the world, everybody knows the beret is French. So yes, I think it's perfect for the mask of the Olympics. মূলত এবারের অলিম্পিকে মাস্কট বানানো হয়েছে ফ্রিজিয়ান টুপির আদলে। ফ্রেঞ্চ বিপ্লবে আসা স্বাধীনতার প্রতীক এই ফ্রিজিয়ান ক্যাপস। বলা হয় রোমান সাম্রাজ্যের যেসব দাস মুক্ত হয়েছিলেন তারা এই টুপি পরতেন। অলিম্পিক্সের সুভেনিয়ার সবগুলোতে বিভিন্ন আইটেমের মাঝে শোভা পাচ্ছে নানা পেইন্টিং আর ভাস্কর্য, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে ফ্রান্সের ইতিহাস, প্যারিসের ঐতিহ্য। আর এসব দেখতে কিনতে দোকানগুলোর ভেতরে যেমন ভিড়, তেমন বাইরেও লম্বা লাইন। পার্থ বণিক, ৭১। খেলা শুরু করতে দেরি করায় পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটিকে ৩১ কোটি টাকা জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে মোট ২২ বার নির্ধারিত সময় পার করার কারণে ২০,৯০,০০০ পাউন্ড জরিমানা হয়েছে দলটির, যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকারও বেশি। জরিমানার আওতায় থাকা ২ মৌসুম সহ সর্বশেষ ৪ বছরই প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। প্রিমিয়ার লিগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি প্রিমিয়ার লিগ আইনের L33 ধারা ভঙ্গ করেছে। সংশ্লিষ্ট ধারায় যথাযথ কারণ ছাড়া কিক অফ ও রিস্টার্টে বিলম্বের ক্ষেত্রে শাস্তি আরোপের বিধান আছে। খেলা শুরুর বিলম্বের দায় স্বীকার করে সাজা মেনে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।